আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। আসসালাম। ওকে। দেখো, তোমরা 18 জন জয়েন করেছো। আমরা আশা করছি যে আরো অনেকে জয়েন করে ফেলবে। আজকে আমাদের লিঙ্গুইস্টিক্স এর দ্বিতীয় ক্লাস। গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ করার জন্য। তোমরা কে কে কনফিডেন্ট যে ওয়ার্ড মিনিং গুলো ধরলে পারবা? পারবো ভাইয়া। পারবে না তার মানে তুমি পড়েছো। আচ্ছা। মোটামুটি পারবো ইনশাল্লাহ। আচ্ছা, দুইজন। জি স্যার, পড়েছি, পারবো। পারবো ইনশাল্লাহ। তার মানে অনেকেই পড়েছো। ঠিক আছে। আজকে থেকে আমরা বুঝতে পারবো যে ওই ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করা আমাদের কতটা উপকারে আসলো। আজকে থেকে আমরা ধীরে ধীরে এটা বুঝতে পারবো। আর তোমরা নিজেরাও ডিফারেন্স বুঝতে পারবা তোমার অন্য আরেকটা ফ্রেন্ড যে কিনা এই ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করেনি তার থেকে। তোমরা নিজেরা ফিল করতে পারবা। আমি বলেছিলাম যে ধরবো, তো না ধরি, এটা ধরলে আসলে খারাপ দেখায় ওয়ার্ড মিনিং। তো আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ওকে, আমরা লিঙ্গুইস্টিক্সে যাই। আচ্ছা, লিঙ্গুইস্টিক্সে এটা এখানে আমরা লিঙ্গুইস্টিক্সের বেসিক যে আচ্ছা জিনিসগুলো। স্যার, কালকে না একটু জয়েন হতে পারি না। কালকেরটা যদি একটু জাস্ট বলে দিতেন, যে হাইলাইট জিনিসগুলো একটু যদি বলে দিতেন তাহলে একটু ভালো হতো। কালকে ক্লাসটা করো নাই গত দিনেরটা? না স্যার। তাহলে কেমনে হবে? আমি গত দিনে তো ক্লাসের ভিডিওটা তো গ্রুপে দিয়ে দিয়েছি। হাইলাইট কিছুই না, গত দিনে আম, বেশিক্ষণ ক্লাস হয়নি, জাস্ট ওই ওয়ার্ড মিনিং গুলো দিয়েছিলাম। ওয়ার্ড মিনিং বলতে কিছু ওয়ার্ড দিয়েছিলাম যে ওই ওয়ার্ডের মিনিং গুলো মুখস্থ করতে, ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড গুলো মুখস্থ করতে। যেমন এই যে এইখানে এই যে এইখানে দিয়েছিলাম লিঙ্গুইস্টিক্সের, এই যে এই ক্লাসটাতে আছে, এই যে এগুলো, এই যে এখানে দিয়ে দিয়েছি, জাস্ট এগুলো মুখস্থ করতে দিয়েছি। আচ্ছা, আজকে আমরা এর পর থেকে জানবো। দেখো, আমরা এইখানে যে কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোর, যেমন লিঙ্গুইস্টিক্স কি এটা আমরা জানবো, ফিলোলজি কি, ফোনেটিক্স কি, এগুলো আমরা জাস্ট জেনেছি। লিঙ্গুইস্টিক্স মানে ভাষাতত্ত্ব, বা ফিলোলজি মানে ভাষা বিজ্ঞান, বা ফোনেটিক্স মানে ধ্বনিতত্ত্ব। কিন্তু এই জিনিসগুলো আসলে কি, এগুলো এর তো আরেকটু ব্যাখ্যা আছে, তাই না? মানে ব্যাপারটা এরকম যে তোমাদের পার্ট বি তে কিছু প্রশ্ন চলে আসে যে হোয়াট ইজ ফোনোলজি, এটা দিয়ে দিল, অথবা রাইট এ নোট অন ফোনোলজি, এরকমটা দিয়ে দিল। তো আমরা যেটা করব যে এই বেসিক যে কিছু জিনিস যেগুলো দিয়ে আসলে লিঙ্গুইস্টিক্স তৈরি হচ্ছে, বা লিঙ্গুইস্টিক্সের যে ব্রাঞ্চগুলো, সেগুলো সম্পর্কে আমরা কয়েকটা আজকে জানবো। দেখো, আমি ডক তৈরি করেছি। এগুলো শুধু হোয়াট ইজ এর অ্যান্সারটা আমরা পাবো, মানে ডাব্লিউএইচ কোশ্চেন যে হোয়াট, এই হোয়াটের অ্যান্সারটা আমরা পাবো। এবং এখানে অনেকগুলি বিষয় আমি নিয়ে নিয়ে এসেছি, যেমন এই একটা জিনিসের উপরে এই চারটা আলোচনা, চারটা জিনিস হচ্ছে এই লিঙ্গুইস্টিক্স কি সেটার উপরে। মানে এতগুলো জিনিস কেন দিলাম, এতগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি জানি না যে কোনটা তোমার জন্য সহজ লাগবে। তো এই সহজ লাগানোর জন্যই আসলে এটা দেয়া, যাতে করে তুমি এটা পড়ে তোমার মনে হয় যে আচ্ছা এই এই সংজ্ঞাটা সহজ। তো এটা এটা এই জন্য দিয়েছি, এবং এটা এটা পড়লে তোমাদের মানে এই জিনিসগুলোই আসলে বেসিক, এটাই যে লিঙ্গুইস্টিক কি, ফোনেটিক্স কি, এইগুলোই। এগুলো যদি আইডিয়া মনের ভেতরে থাকে, দেখবে লিঙ্গুইস্টিক্সও তুমি বানিয়ে লিখতে পারতেছো। এর পাশাপাশি তো আরও কিছু ব্রড কোশ্চেন তো পড়তেই হবে। তো চলো আমরা আজকে এখান থেকে দেখি মানে মেইন আইটেমগুলো। তোমরা যদি ওই যে জাফর মাহমুদ স্যারের বইটা খেয়াল করো তাহলে দেখবে এটার ইন্ট্রোডাকশনেই, মানে শুরুতেই আর কি, শুরুতে যে সূচিপত্রটা দেয়া আছে, সেই সূচিপত্রের ভিতরে যেইগুলো বেসিক যে ইয়ে দেওয়া রয়েছে, যেমন লিঙ্গুইস্টিক্স, তারপরে ফোনোলজি, ফোনেটিক্স, তারপরে মরফোলজি, সেগুলোরই আমাদেরকে আর কি, সেগুলোর উপরে আগে জানতে হবে, তারপরে ভেতরে যেতে হবে। তো দেখো, শুরুতে আমরা দেখি লিঙ্গুইস্টিক্সটা কি। বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক হচ্ছে একটা ভাষার যে বৈজ্ঞানিক উপায়ে যে আমরা পড়াশোনাটা করি, বৈজ্ঞানিক বিভিন্ন রুলস রেগুলেশন মেনটেন করে, সেটাই হচ্ছে লিঙ্গুইস্টিক্স। অ্যান্ড ইটস ফোকাস ইজ দ্য সিস্টেমেটিক ইনভেস্টিগেশন অফ দ্য প্রপার্টিস অফ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল।
বলা হচ্ছে যে এইটার ফোকাস থাকে, অর্থাৎ আমাদের এই লিঙ্গুইস্টিক্স যে স্টাডি বা এটা যে একটা ব্রাঞ্চ নলেজের, তো এটার ফোকাসই থাকে হচ্ছে একটা পদ্ধতিগত ইনভেস্টিগেশন করার, একটা ল্যাঙ্গুয়েজের ভেতরে যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে, যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে, সেইগুলোর একই সঙ্গে একটা ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য, এগুলো নিয়েই মূলত একটা পদ্ধতিগতভাবে একটা ইনভেস্টিগেশন হয় এই লিঙ্গুইস্টিক যে বইটা বা যে ব্রাঞ্চটা নলেজের সেটার ভেতরে। এবং এই পুরোটাই হয় হচ্ছে সায়েন্টিফিক্যালি আর কি, বৈজ্ঞানিক উপায়। তাহলে আমরা একটা জানলাম যে লিঙ্গুইস্টিক কি, এটার আমরা একটা জিনিস সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা দ্বিতীয়টা জানি তাহলে। লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো একটু আলাদা হচ্ছে এই জায়গাটাতে। লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানুষের যে ভাষা সেই ভাষা নিয়ে মূলত লিঙ্গুইস্টিক্স সায়েন্টিফিক্যালি স্টাডি করে। কারণ এখানে ব্যাপারটা এরকম হতে পারে যে কোনো পশু পাখি ভাষা নিয়ে কিন্তু আলোচনা করে না, এটা মানুষের ভাষা নিয়ে আলোচনা করে। ইটস কল্ড এ সায়েন্টিফিক স্টাডি বিকজ, এটাকে সায়েন্টিফিক স্টাডি এই জন্য বলা হচ্ছে যে it entails a comprehensive, systematic, objective, precise analysis of all aspects of language, particularly its nature and structure. বলা হচ্ছে এইটাকে সায়েন্টিফিক এই জন্য বলা হচ্ছে যে এইটা মূলত যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে থাকে সেইগুলো হচ্ছে, যেমন বলা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ যে বিষয়টা, মানে একটা ভাষা, একটা ভাষার যে বোধগম্যতার যে দিক, একটা ভাষাকে কিভাবে বোধগম্য করে তোলা যায়, এই জিনিসটা নিয়ে মূলত আলোচনা করে হচ্ছে আমাদের এই লিঙ্গুইস্টিক্স। তারপরে এটা আলোচনার ধরনটা কেমন, সিস্টেমেটিক, খুবই পদ্ধতিগতভাবে এটা আলোচনা করে, এটার অবজেক্টিভলি এটা আলোচনা করে থাকে। মানে আমরা যখন লিঙ্গুইস্টিক্স পড়বো, লিঙ্গুইস্টিকে দেখবা যে কোনো রাইটার তার নিজের কোনো কথা বলেনি, জাস্ট যেটা আছে মানে থার্ড অ্যাঙ্গেল থেকে, থার্ড কোনো ইয়ে থেকে আসতেছে, সোর্স থেকে, সেটাই আলোচনা করা হয়েছে। এখানে নিজের কোনো আবেগ অনুভূতি এখানে ঢুকানো হয়নি। যেমন এখানে একটা জিনিস যদি বলি, কোরআন হাদিসগুলো কিন্তু এটা তোমার অনেকটা অবজেক্টিভ টাইপের রাইটিং। হ্যাঁ, কোরআনে মানে হাদিসের কথা যদি বলি, হাদিস যদি খাঁটি হাদিস বই হয় তাহলে সেখানে কিন্তু কোনো রাইটার তার নিজের কথা বলেনি, জাস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই ওখানে ঢুকিয়ে আনা হয়েছে। তো ব্যাপারটা এরকম যে এই লিঙ্গুইস্টিক্সটা হচ্ছে এরকম একটা রাইটিং যেখানে আসলে কোনো রাইটার তার নিজের মন গড়া কিছু দেন নাই। অ্যান্ড প্রিসাইজ অ্যানালাইসিস অফ অল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, এবং ভাষার প্রত্যেকটা দিকগুলো নিয়ে একেবারে সংক্ষিপ্ত এবং খুবই সামঞ্জস্যপূর্ণ প্রিসাইজ একটা অ্যানালাইসিস এর ভেতরে রয়েছে। এখানে কোনো রকমের যে বাড়তি কিছু জিনিস বা যেগুলো দরকার না বা ইরেলিভেন্ট এরকমটা কিছু হয়নি, মানে একেবারে যথাযথ যেটা সেটাই অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যানালাইসিস সেটাই করা হয়েছে। পার্টিকুলারলি ইটস স্ট্রাকচার অ্যান্ড নেচার, পার্টিকুলারলি বিশেষ করে একটা ভাষার যে প্রকৃতি এবং একটা ভাষার যে স্ট্রাকচার, যে গঠন, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখান থেকে আমরা যতগুলো দেখতে পাচ্ছি যে ভাষার ভেতরে যা কিছু রয়েছে, একটা ভাষার ভেতরে সব কিছুই এই লিঙ্গুইস্টিক্সের ভেতরে আলোচনা করা হয়। থার্ড যে ডেফিনেশন সেখানে আমরা আসি। দেখো, linguistics is the scientific study of the structure and evolution of human language। বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স হচ্ছে একটা বৈজ্ঞানিক একটা স্টাডি এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার এবং এটার যে ইভলিউশন, এটার যে চেঞ্জ, সময়ে সময়ে যে চেঞ্জগুলো হলো বা উন্নতিটা হচ্ছে, সেইটারই একটা সিস্টেমেটিক একটা স্টাডি। সিস্টেমেটিক একটা স্টাডি মানে হচ্ছে যে পদ্ধতিগতভাবে একটা স্টাডি হচ্ছে এটা, এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার এবং ইভলিউশন যেটা করতেছে সেটার। অ্যান্ড ইটস অ্যাপ্লিকেবল টু এভরি অ্যাসপেক্টস অফ হিউম্যান ইনডেভার। এবং এইটা এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার বা এমন একটা ইভলিউশন ঘটতেছে যে এইখানে প্রত্যেকটা হিউম্যান ইনডেভারের ওপরে এটাকে ইউজ করা যায়। তার মানে কি, যে ভাষা এমন একটা জিনিস, মানুষ তার প্রতিটা কথা, প্রতিটা আবেগ অনুভূতি সবই এই ভাষা দিয়ে প্রকাশ করতে পারে। যেমন ধরো আমরা অনেক ভাষা, অনেক ইয়ে আছে না যে আমাদের যে বাংলা আবেগ অনুভূতি, সেগুলো আমরা অনেক সময় অনেক ইংরেজি স্ট্রাকচার দিয়ে আমরা ইউজ করতে পারি না, মানে প্রকাশ করতে পারি না। আবার বাংলা ল্যাঙ্গুয়েজে যত যা আছে সবই কিন্তু আমরা বাংলা ভাষা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যা কিছু আছে আমরা সবই ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে ব্যাপারটা এরকম যে পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে যে লিঙ্গুইস্টিক্সটা তৈরি হচ্ছে বা যেই স্টাডিটা হচ্ছে, সেটা দিয়ে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের সব কিছু একটা হিউম্যান
যত যা সে লাইফে করে, যত যা ইনডেভার করে, চেষ্টা করে বা কাজ করে, সব কিছুকেই অ্যানালাইসিস করা যায় বা এক্সপ্লেইন করা যায়। ইটস দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এইটা হচ্ছে ভাষা নিয়ে একটা পড়াশোনা, ভাষা নিয়ে একটা গবেষণা। হাউ ইট ইজ পুট টুগেদার অ্যান্ড হাউ ইট ফাংশন। একটা ভাষাকে এর ওয়ার্ড, সেন্টেন্স, এইগুলোকে কিভাবে একসঙ্গে করা হচ্ছে, একসঙ্গে সাজানো হচ্ছে, এবং কিভাবে এটা ফাংশন করতেছে, কিভাবে এটা কাজ করতেছে। হ্যাঁ, মানে একটা ভাষার প্রত্যেকটা অ্যাসপেক্টস কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড এবং এগুলো কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে মূলত আলোচনা করে এই লিঙ্গুইস্টিক। শুনতে না পাওয়া, এটা তোমার হেডফোনটা চেক করো। হেডফোন অনেক সময় এরকম হয় যে হেডফোনের লুজ থাকলে শুনতে পাওয়া যায় না, এরকমটা হয়। আমার এখান থেকে সমস্যা নাই, তুমি তো শুনতে পাচ্ছ না। ভলিউম বানানো হইলো। এবার দেখো 4 নম্বর সংজ্ঞাটা হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস স্ট্রাকচার। বলা হচ্ছে যে একটা ভাষার সায়েন্টিফিক স্টাডি এবং এর স্ট্রাকচারের সায়েন্টিফিক স্টাডি হচ্ছে লিঙ্গুইস্টিক্স, ইনক্লুডিং দ্য স্টাডি অফ মরফোলজি। এবং এর ভেতরে আরও কী কী থাকে? এর ভেতরে থাকে মরফোলজি নিয়ে পড়াশোনা থাকে, সিনট্যাক্স নিয়ে পড়াশোনা থাকে, ফোনেটিক্স এবং সিমান্টিক্স, এগুলো নিয়েও পড়াশোনা থাকে। স্পেসিফিক ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স ইনক্লুড সোশিওলিঙ্গুইস্টিক্স, তারপরে ডায়ালেক্টোলজি, তারপরে সাইকোলিঙ্গুইস্টিক্স, কনসেপচুয়াল লিঙ্গুইস্টিক্স, তারপর হিস্টোরিক্যাল কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স এবং অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। মানে লিঙ্গুইস্টিক্সের আরও কিছু ব্রাঞ্চ রয়েছে, যেমন এইগুলো। সোশিয়াল লিঙ্গুইস্টিক্স আমাদেরকে পড়তে হবে, ডায়ালেক্টোলজি আমরা পড়বো, এরপরে সাইকোলিঙ্গুইস্টিক্স পড়বো, কনসেপচুয়াল লিঙ্গুইস্টিক পড়বো, হিস্টোরিক্যাল কম্পারেটিভ এইটা আমরা পড়বো, এটা যদিও নাই সিলেবাসে আমাদের। তারপরে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এগুলো আছে। সামগ্রিকভাবে সবগুলোই রয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে লিঙ্গুইস্টিক সম্পর্কে ধারণা। এখন তোমাদের যে কাজ সেটা হলো এই একটা সংজ্ঞা, এই একটা সংজ্ঞা, এই একটা সংজ্ঞা, এই একটা সংজ্ঞা, 4টা সংজ্ঞা মিলে একটা সংজ্ঞা তৈরি করা। নিজেরা খাতায় নোট করবা। নোট করে হয়তো এখানে নিলা যে লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ এ ল্যাঙ্গুয়েজ। এখানে এই নোটগুলো করার কিছু ওয়ে আছে যেগুলো তোমাদের পারার কথা। তারপরে আমি একটু দেখিয়ে দিই। যেমন ধরো তোমরা এখান থেকে এই অংশটা নিলা, এই অংশটা নিলা, নিয়ে এবার তুমি দিলা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, এইটা দিলা। ইট ইনভলভস, আচ্ছা আমি তো এই ভুল করতেছি। it involves এইটা দিব, এইটা দিলাম। এখানে অ্যান্ড না দিয়ে, কারণ এখানে আরো অনেক জিনিস রয়েছে, তো এই জন্য এখানে আমরা দেবো অ্যাটসেট্রা। মানে এগুলো খাতা এইভাবে নোট করতে হবে এগুলো। তারপরে এটা দেবো আমরা লাস্টে আর কি। the branches of linguistics, এইটা দিব, এবং এর মাঝখানে আরো কিছু ইনফরমেশন এখান থেকে দিব যে লিঙ্গুইস্টিক্স ফোকাস অন, মানে এটাকে সাজাইতে হবে। মানে এই ইনফরমেশনগুলো দিয়ে মূলত একটা ইয়ে তৈরি করা, ফোকাসেস অন, নোট তৈরি করা আর কি। আচ্ছা, এরপরে আরো দিলা হচ্ছে সায়েন্টিফিক, বিকজ ইট ইনটেইলস কম্পারেটিভ সায়েন্টিফিক স্টাডি। এখান থেকে এলাও সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ
আচ্ছা, it is called scientific because, এবার আসো linguistic science systematic. আচ্ছা, it is a scientific and যা কিছু সায়েন্টিফিক তার সবই কিন্তু সিস্টেমেটিক and systematic. এইভাবে জাস্ট আমি আমি যতটুকু দেখাইলাম এটা এইভাবে একটা মানে প্যারাগ্রাফ তৈরি করতে হবে, এইভাবে প্যারাগ্রাফ তৈরি করে নেবা। আরো এর ভেতর থেকে ঢুকানো যাবে আরো কিছু, তো এইভাবে প্যারাগ্রাফ যদি তৈরি করে নাও তাহলে এর পরবর্তীতে এটা যদি তুমি পড়ে ফেলো তাহলে তোমার এটা একটা ভালো ইয়ে হবে। যদি শর্ট নোট আসে তখন এটা তুমি লিখে মার্কস ক্যারি করতে পারবে। তো তোমরা এই ইনফরমেশনগুলো আমি যেগুলো দিচ্ছি, যেগুলো আরো নিচে দিচ্ছি, এগুলোকে তোমরা এইভাবে সাজাবা, সাজায় একটা শর্ট নোট তৈরি করে ফেলবা। এবং কিভাবে করা লাগবে আমি যে এখানে এইটুকু দেখিয়ে দিলাম। না, ব্যাপারটা হচ্ছে এটা ধরো শর্ট নোট আসলো 4 মার্ক এটার উপরে, তখন তুমি কি করবা? তখন এটা তো তোমাকে এক পেজ তো লিখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি এটা আসে যে ব্রিফ কোশ্চেন আসলো তাহলে তুমি শুধু এইটুকু দিয়ে দিলে হয়ে যাবে। কিংবা এইটুকু দিলা আর এই ইট ফোকাসেস অন এইটুকু এখান থেকে দিলা। অনেক ওকে, তো আমি এখান থেকে হ্যাঁ বোঝা যাচ্ছে না তোমাদের কথা। ওকে, হ্যাঁ, এখানে যাদের সমস্যা হচ্ছে এখান থেকে মিউট মিউট তো করে দিচ্ছি, কিন্তু অনেকে বুঝতে পারে না, অনেকে আবার ওপেন করে ফেলে মাইক। তাহলে আমরা দেখলাম হচ্ছে এই একটা, এবং এইখান থেকে কিভাবে আমরা একটা শর্ট নোট তৈরি করবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাদের একটু বুঝতে সমস্যা হতো তারা বুঝে ফেললা যে কিভাবে শর্ট নোট করতে বলতেছি আমি। এবার আসছে ফোনেটিক্স। ফোনেটিক্স নিয়েও ঠিক এরকম অনেকগুলি জিনিস রয়েছে এখানে, এবং অনেকগুলি আমরা জানবো, এবং অনেকগুলি থেকেই একটা শর্ট নোট তৈরি করতে হবে। তো চলো আমরা ফোনেটিক্স নিয়ে এবার দেখি। ফোনেটিক্সের বাংলা হচ্ছে ধ্বনিতত্ত্ব। তোমরা যদি বাংলা ব্যাকরণ হিসেবে দেখো, ব্যাকরণ পড়ো, তাহলে সেখানে ধ্বনিতত্ত্ব পাবা। তো সেটার ইংলিশ হচ্ছে ফোনেটিক্স। তো ফোনেটিক্স কি? দ্য স্টাডি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ স্পিচ সাউন্ড, অর্থাৎ স্পিচ সাউন্ড নিয়ে এটা কাজ করে থাকে, এবং এটার ফোনেটিক্সে মূলত স্পিচ সাউন্ড নিয়ে স্টাডি করা হয়, গবেষণা করা হয় এবং ক্লাসিফাই করা হয় স্পিচ সাউন্ডকে। এরপরে বলতেছে যে ফোনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট স্টাডিজ হাউ হিউম্যান প্রডিউস অ্যান্ড পারসিভ সাউন্ডস। বলা হচ্ছে যে ফোনেটিক্স হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা ব্রাঞ্চ, একটা শাখা, এবং সেখানে স্টাডি করা হয়, গবেষণা করা হয় বা পড়াশোনা করা হয় একজন মানুষ কিভাবে সাউন্ড প্রডিউস করে, সাউন্ডটা তৈরি করে, এবং কিভাবে অন্যের প্রডিউস করা সাউন্ড সে বুঝতে পারে। অর ইন দ্য কেস অফ সাইন ল্যাঙ্গুয়েজ দ্য ইকুইভ্যালেন্ট অ্যাসপেক্টস অফ সাইন, এবং একই সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও একটা মানুষ কিভাবে এটা বুঝতে পারে যে এই সাইন দিয়ে এটাই বলা হচ্ছে। তো এটাও হচ্ছে এই লিঙ্গুইস্টিকের ফোনেটিক্সের অন্তর্গত। লিঙ্গুইস্ট হু স্পেশালাইজ ইন স্টাডিং দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পিচ আর ফোনিশিয়ান। বলা হচ্ছে লিঙ্গুইস্ট বা ভাষাবিদ যারা রয়েছেন, যারা মূলত বিশেষজ্ঞ এই ফিজিক্যাল প্রপার্টিস, মানুষের স্পিচ সাউন্ড তৈরি করার ভেতরে জন্য ফিজিক্যাল প্রপার্টিস যেগুলো ইউজ করে সেগুলো নিয়ে যারা যারা বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় ফোনিশিয়ান। এখন বলা হচ্ছে যে এই ফিজিক্যাল প্রপার্টিসগুলো কি কি? ফিজিক্যাল প্রপার্টিস যেমন এই যে স্পিচ সাউন্ড তৈরি করতে আমরা ইউজ করি কি? নাক ইউজ করি, আমরা কান ইউজ করি, আমাদের দাঁত, তারপরে জিহ্বা, ঠোঁট, জিহ্বা, গলার গহ্বর বা অন্যান্য যা কিছু আছে এগুলো আমরা ইউজ করি না? আমরা কিভাবে এটা ইউজ করি? আমরা তো কথা বলার জন্য ইউজ করি। আরও যদি ভালো করে বুঝতে চাও যে কিভাবে কোনটা ইউজ হয়, তাহলে যেমন নাক বন্ধ করে রেখে তুমি একটা দন্তন্য বা একটা ম এটা উচ্চারণ করে দেখো তো পারো কিনা। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে এগুলো ইউজ করি, ব্যবহার করে করে এই স্পিচ সাউন্ডগুলো তৈরি করি,
সেটা নিয়ে যারা পড়াশোনা করে বা যারা অভিজ্ঞ তাদেরকে বলা হয় ফোনিটিশিয়ান। Phonetics is the study of speech sound. একই কথা আবার বলতেছে, we are able to segment a continuous stream of speech into distinct part and recognize the parts in other words. বলা হচ্ছে যে আমরা সেগমেন্ট করতে পারি, আমরা পৃথক করতে পারি বা ভাঙতে পারি একটা কন্টিনিউয়াস স্ট্রিম অফ স্পিচ। অনেকক্ষণ ধরে একটা মানুষ কথা বলতেই আছে এবং সেটাকে আমরা মানে খণ্ডে খণ্ডে ভাগ করতে পারি, এবং বলছে এই যে ডিস্টিংক্ট পার্ট, আলাদা আলাদা স্বতন্ত্র পার্টে আমরা এটাকে ভাগ করতে পারি, ভাঙতে পারি, এবং রিকগনাইজ দ্য পার্টস ইন আদার ওয়ার্ডস, এবং এই পার্টগুলোকে আলাদা আলাদা করে আমরা রিকগনাইজ করতে পারি। যেমন ধরো তুমি একটা সাউন্ড করলা, হচ্ছে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স তৈরি করলা, তাহলে এই সাউন্ডটাকে আমরা ভাঙতে পারতেছি না যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স, এরকমভাবে আমরা ভাগ করতে পারতেছি। শুধু এই না, আবার প্রত্যেকটা ওয়ার্ডকেও আমরা আলাদা আলাদা করতে পারতেছি, এটা নাউন, এটা প্রোনাউন, এটা এই সেই। শুধু এই না, আবার একটা ওয়ার্ডকেও আমরা ভাগ করতে পারি, এটা সাফিক্স, এটা প্রিফিক্স, এটা মেইন অংশ, এরকমটা আমরা ভাগ করতে পারতেছি। আরও ভাগ করা যায়, ওই যে ডিপথং, মনোথং, ত্রিপথং যখন পড়বো তখন এগুলো আমরা বুঝতে পারবো। এরপর দেখো ফোনিটিক্স ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ফোন। গ্রিক ওয়ার্ড ফোন থেকে এই শব্দটা এসেছে। ফোনিটিক্স is the branch of linguistics. It deals with the physical production or and reception of sounds. বলা হচ্ছে এটা লিঙ্গুইস্টিকের ব্রাঞ্চ, এবং এটা মূলত মানুষের যে ভাষা তৈরি করার জন্য বা সাউন্ড তৈরি করার জন্য ফিজিক্যাল যে প্রোডাকশনগুলো ইউজ করে বা ফিজিক্যাল অঙ্গ যেগুলো ইউজ করা হয় সেগুলো, এবং সাউন্ডকে রিসিভ করার জন্য যে অঙ্গগুলো ব্যবহার হয় এগুলো নিয়ে মূলত ডিল করে থাকে। একটা সাউন্ডকে রিসিভ করার জন্য আমাদের কান রয়েছে না, আর সাউন্ডকে প্রডিউস করার জন্য আমাদের কি রয়েছে, মুখ রয়েছে। Phonetics is the description of the way concrete sound are articulated and perceived, the what and how of the realized sound system of language. বলা হচ্ছে ফোনিটিক্স হচ্ছে, এটা হচ্ছে একটা ডেসক্রিপশন অফ কনক্রিট সাউন্ড, যে সমস্ত সাউন্ডগুলো একবার সলিড সাউন্ড যেগুলো আমরা শুনতে পাই আর কি, সেগুলো একটা ডেসক্রিপশন দিয়ে থাকে ফোনিটিক্সে। এবং আর আর্টিকুলেটেড এবং পারসিভড, যেগুলো হচ্ছে আর্টিকুলেট করা যায় মানে উচ্চারণ করা যায় বা যেগুলোকে বলা যায়, শব্দ তৈরি করা যায়, এবং যেগুলো আমরা বুঝতে পারি সেগুলো নিয়ে মূলত এই ফোনিটিক্স ডিসক্রাইব করে। বিশেষ করে হোয়াট অ্যান্ড হাউ, এই প্রশ্ন দুটার অ্যান্সারে যা কিছু শব্দ আসবে সেগুলো নিয়ে আমরা মানে এই হোয়াট অ্যান্ড হাউ দিয়ে আমরা আলোচনা করতে পারি আর কি, যে কোনো সাউন্ডকে, যে সাউন্ডটা কি এবং কিভাবে তৈরি হলো, বা সাউন্ডটা কেমন, কর্কশ নাকি সফট, এগুলো আমরা আলোচনা করতে পারি এই ফোনিটিক্সের ভেতরে যেই সাউন্ডগুলো তৈরি হয়। অফ দ্য রিয়েলাইজড সাউন্ড সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের যেই সাউন্ড সিস্টেমগুলো আমরা বুঝতে পারি সেগুলো। যেমন ধরো তুমি যদি বলো যে একটা গরু যেই সাউন্ডটা তৈরি করতেছে সেটা তো রিয়েলাইজড না, সেটা আমরা বুঝতে পারি না, এটা আমরা জাস্ট শুনতে পাই। তো ফোনিটিক্সের ভেতরে ওই সমস্ত সাউন্ড নিয়ে আলোচনা করে যে সাউন্ডগুলো রিয়েলাইজ করা যায়, বোধগম্য করা যায়, বা আমরা বুঝতে পারি আর কি, কম্প্রিহেন্সিভ সাউন্ড যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। Phonetics, the study of speech sound and their physiological production and acoustic qualities. বলা হচ্ছে ফোনেটিক্স একটা স্পিচ সাউন্ড নিয়ে স্টাডি করে এবং এর যে শারীরিক যে বিষয়গুলো, শরীরের কোথা থেকে এটাকে উৎপাদন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করে, এবং একই সঙ্গে এর অ্যাকোস্টিক কোয়ালিটিগুলো, মানে এটা আমরা কিভাবে শুনতেছি, হ্যাঁ, এটা আমাদের শোনার যে বিষয়গুলো, অডিটরি যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আলোচনা করে থাকে এই ফোনেটিক্স। It deals with the configuration of the vocal tract used to produce speech sound. এটা হচ্ছে আমাদের ভোকাল ট্র্যাক নিয়েও আলোচনা করে থাকে, ভোকাল ট্র্যাকের যে কনফিগারেশন, এটার যে গঠন, সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। আমরা অনেক সময় দেখব যে ফোনেটিক্সে যে আমাদের মুখের যে ছবিগুলো, ভেতরের যে ছবিগুলো, এগুলো কিন্তু দেখা যায়। তোমরা যদি এই ছবিটা খেয়াল করো, যে অর্গান অফ, তাহলে এখান থেকে আমরা এরকমটা চেক করি, তাহলে দেখবা যে এই একটা ছবি কিন্তু তোমরা তোমাদের বইতেই পাবা, তোমাদের এই লিঙ্গুইস্টিক্স বইতেই পাবা, এবং এই ছবিটা কিন্তু আঁকা শিখতে হবে। হ্যাঁ, এই ছবিটা আমাদের এই ফোনেটিক্স নিয়ে যখন আমরা পড়বো তখন এই ছবিটা দিয়ে দিতে হবে। তো এটা আঁকা শেখার প্র্যাকটিস করতে পারো। এই যে এই ছবিটা অনেক মানে এনরিচ একটা ছবি।
এবং এটা হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্স। ফোনেটিক্সের যে অনেকগুলো ধরন আছে তার ভিতরে এটা হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্স। আরেকটা আছে মানে অ্যাকোস্টিক ফোনেটিক্স, আরেকটা আছে হচ্ছে তোমার অডিটরি ফোনেটিক্স। দ্য অ্যাকোস্টিক ফোনেটিক্স অফ স্পিচ সাউন্ড, হ্যাঁ, স্পিচ সাউন্ডের অ্যাকোস্টিক যে দিকটা সেটা। অ্যাকোস্টিক মানে কি গতদিনে বলেছিলাম, কেউ একজন বলো। হ্যাঁ, হ্যাঁ, মানে যে ধ্বনিটা আমরা উচ্চারণ করি সেই ধ্বনিটার মানে শোনার পর্যায়ে থাকে যেটা আর কি, মানে শুনতে পাই আমরা যেটা। অনেক সময় অনেক ধ্বনি আছে আমরা শুনতে পাই না, বা এমন অনেক সাউন্ড রয়েছে যেগুলো আমরা শুনতে পাই না। তো লিঙ্গুইস্টিক্স ওগুলো নিয়ে আলোচনা করে না। মানে শ্রবণ, কি বলে এটাকে, শ্রবণযোগ্য যে সাউন্ডগুলো সেগুলো নিয়েই মূলত আলোচনা করে ফোনেটিক্স। তারপর দ্য ম্যানার অফ কম্বাইনিং সাউন্ডস সো অ্যাজ টু মেক সিলেবলস, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, লিঙ্গুইস্টিক ফোনেটিক্স যেটা বলা হচ্ছে। অর্থাৎ অনেকগুলি সাউন্ডকে এক জায়গায় জড়ো করে কম্বাইন করে একটা সিলেবল তৈরি করা হচ্ছে, সেটাকে সেই, এবং তারপরে কয়েকটা সিলেবল দিয়ে আবার ওয়ার্ড তৈরি করা হচ্ছে, কয়েকটা ওয়ার্ড দিয়ে আবার সেন্টেন্স তৈরি করা হচ্ছে, কয়েকটা সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ, কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে এসে, কয়েকটা এসে দিয়ে আবার একটা থিসিস। তাহলে তো একটা সিলেবল থেকে আমরা থিসিসে চলে গেলাম। তো এই যে এই সেন্টেন্স পর্যন্ত আর কি, এইটুকুকে বলা হচ্ছে এইটুকু মূলত এই ফোনেটিক্সেরই অন্তর্গত আর কি। ফোনেটিক্সের ভেতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, তো এইটাই হচ্ছে মেইন জিনিসগুলো। আমরা এইটুকু আবার তোমরা পড়ে নিও, এইটুকু ছেড়ে দিয়ে যাচ্ছে, এই কথাগুলো এর ভেতরে রয়েছে। জাস্ট নোট যাতে তোমরা করতে পারো সেজন্য আমি এতগুলো জিনিস এখানে ইউজ করেছি, এখান থেকে একটু একটু করে নিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ তৈরি করে ফেলতে পারো এটার উপরে, সেজন্য। এবার আসে আমরা ফোনোলজি নিয়ে আলোচনা করি। ফোনেটিক্স ছিল ধ্বনিতত্ত্ব, এবার ফোনোলজি। এই লজি মানেই হচ্ছে ধরো এক ধরনের বিজ্ঞান টাইপের। যত জায়গায় আমরা এরকম পাবো তখনই ধরে নিব হচ্ছে বিজ্ঞান, জিওলজি, তারপরে এই লজি, তারপর আরো যত লজি আছে আর কি। দেখো এবার, হুম, এবার আসো ফোনোলজি, যেটা ধ্বনি বিজ্ঞান, দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ডিলস উইথ সিস্টেমস অফ সাউন্ড। ফোনোলজি এবং ফোনেটিক্স প্রায় একই জিনিস, হ্যাঁ, একই জিনিস, কিন্তু একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। এখন এরকমটা যদি কখনো আসে হোয়াট ইজ ফোনোলজি, তাহলে আমাদেরকে এইগুলোই লিখতে হবে। আবার যদি বলে যে হোয়াট ইজ ফোনেটিক্স, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। সালাম। স্যার লিঙ্গুইস্টিক কি স্যার মানে বেশি দিন হয়েছে শুরু করছেন? কতদিনে ক্লাস করনি তুমি? স্যার আমি অনেক দিন ক্লাস মানে স্যার অ্যাটেন্ড করতে পারি না, আমি একটু স্যার মানে বাসার বাইরে তো, এই জন্য আর কি। তুমি তো পর্যটক। স্যার না স্যার, আবার আরেক জায়গায় মানে স্যার ট্যুরের প্ল্যান, এই জন্য একটু স্যার বিজি ছিলাম, মানে আজকে ফ্রি হয়েছি এই জন্য স্যার পড়াশোনা এখন মানে স্যার বেশি আজকে অ্যাটেন্ড করতেছি, দেখছি লিঙ্গুইস্টিকের নোটিফিকেশন আসছিল। আচ্ছা, এটা গতদিন থেকে শুরু হয়েছে, হ্যাঁ, দুইটা ক্লাস, আজকে দিয়ে দুইটা ক্লাস হচ্ছে, তো গতদিনের ক্লাসটা করো, বুঝে ফেলবা। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা দেখো, thank তো you. ফোনোলজি হচ্ছে ধ্বনি বিজ্ঞান। এটা কি করতেছে দেখো, যে দ্য সিস্টেম অফ কন্ট্রাস্টিভ রিলেশনশিপ অ্যামাং দ্য স্পিচ সাউন্ড দ্যাট কনস্টিটিউট দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে ধ্বনি বিজ্ঞানে যেটা করা হয়, এখানে কন্ট্রাস্টিভ যে রিলেশনশিপ রয়েছে স্পিচ সাউন্ডগুলোর, যেমন ধরো একটা সাউন্ড ধরো আমরা বললাম হচ্ছে আম, আরেকটা সাউন্ড বললাম হচ্ছে কাঁঠাল। কাঁঠাল আর আম দুইটা তো আলাদা জিনিস, তাই না? দুইটার উচ্চারণ বা শুনতেই দেখো আলাদা বোঝা যাচ্ছে, তাই না? তো এই যে একটা আরেকটার থেকে যে পার্থক্য, এটা দিয়েই আমাদেরকে মানে এটা নিয়ে আলোচনা করে ফোনোলজিতে, আমরা যদি এটা বলি এক কথায়। আবার যদি ধরো আমরা আর আমরা, একটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে মানে আমি তুমি তোমরা সবাই, এটা হচ্ছে আমরা। আর একটা হচ্ছে ফলের নাম যদি কই আমরা, হ্যাঁ, তো এই দুইটার ভেতরে যে একটা পার্থক্য সেটা নিয়েও আলোচনা করে ফোনোলজিতে। একটু খেয়াল করো যে ধ্বনি বিজ্ঞান কিন্তু ধ্বনিগুলোর ভেতরে যে পার্থক্যগুলো রয়েছে, একটা হচ্ছে আম এবং কাঁঠাল, এখানে মেজর পার্থক্য রয়েছে, আর একটা হচ্ছে আমরা, এর ভেতরে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। দেখো, দ্য সিস্টেম অফ কন্ট্রাস্টিভ রিলেশনশিপ, অর্থাৎ পার্থক্যগত যে রিলেশনশিপটা রয়েছে, তুলনামূলক যে রিলেশনশিপটা রয়েছে, সেইটাকে
আলোচনা করার সিস্টেম এটা। অ্যামাং দ্য স্পিচ সাউন্ড মানে স্পিচ সাউন্ড যতগুলো রয়েছে সেগুলোর ভেতরে যে পার্থক্যটা, দ্যাট কনস্টিটিউটস দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ, এবং এই সাউন্ডগুলো দিয়ে মূলত একটা ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট এগুলো, এবং এগুলো একটা ল্যাঙ্গুয়েজকে মানে একটা ভাষাকে তৈরি করে আর কি। এই সমস্ত সাউন্ডগুলো দিয়ে একটা ভাষা তৈরি হয়। আচ্ছা, দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ডিলস উইথ সিস্টেম অফ সাউন্ডস, বলা হচ্ছে এই ধ্বনিবিজ্ঞান এটা হলো লিঙ্গুইস্টিক্সের একটা ব্রাঞ্চ, এবং যেটা হচ্ছে সিস্টেমস অফ সাউন্ডের যে সিস্টেম পদ্ধতি সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। আরও কি করে সেটা হচ্ছে ইনক্লুডিং অর এক্সক্লুডিং ফোনেটিক্স, এর ভেতরে ফোনেটিক্স কখনো থাকে কখনো থাকে না, উইদিন এ ল্যাঙ্গুয়েজ অর বিটুইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এবং এই যে সাউন্ডগুলো এগুলো একটা ভাষার ভেতরে যে বিভিন্ন সাউন্ড রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে থাকে, আবার বিভিন্ন ভাষার ভেতরে যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে থাকে। এক কথায় ধ্বনি নিয়ে আলোচনা করে থাকে। এবার দেখো, ফোনোলজি ইজ এ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স concerned with the systematic organization of sounds in spoken language and signs in sign language। বলা হচ্ছে ফোনোলজি এটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা ব্রাঞ্চ যেটা মূলত আলোচনা করে থাকে, কনসার্ন হয় আর কি, কনসার্ন হয়ে থাকে এই সাউন্ডের মানে একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের যে ভাষায় আমরা কথা বলি আর কি, এই ভাষার যে সাউন্ড সেই সাউন্ডের যে গঠনগত যে দিক এবং সেই গঠনের যে পদ্ধতি, সিস্টেমেটিক যে গঠনগত দিক সেটা নিয়ে মূলত আলোচনা করে থাকে হচ্ছে ফোনোলজি। এবং শুধু এটাই না, স্পোকেন ল্যাঙ্গুয়েজে শুধু না, সাইন ল্যাঙ্গুয়েজেরও এই গঠনগত দিক নিয়ে আলোচনা করে থাকে। It's used to be only the study of the system of phonemes in spoken language, এবং এটা ব্যবহার করা হয় used to be the only study of the system of phonemes, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজের যে ফোনিমস রয়েছে সেই ফোনিমগুলো নিয়ে মূলত আলোচনা করে থাকে। এই ফোনিম বলতে ওই ধ্বনি আর কি, আমরা এটা সামনের দিন আরও পড়বো, এই টাইপের আরও অনেক জিনিস আমাদেরকে পড়তে হবে এই টার্মগুলো নিয়ে। তো এটা গেল। এবার আসি আমরা একটু অন্যরকম মরফোলজি নিয়ে। মরফোলজির এটা যদি তোমরা ইয়েতে দেখো, মেডিকেল ভাষাতে যাও, মেডিকেল যে ওয়ার্ড থাকে না, মেডিকেল ডিকশনারি যেমন আলাদা থাকে, তো ওইখানে মরফোলজি মানে অঙ্গ সংস্থান বিদ্যা, মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে মরফোলজি। এখন যখন এটা ইয়েতে আসতেছে তোমার লিঙ্গুইস্টিক্সে আসতেছে তখন সেটা হয়ে যাচ্ছে রূপতত্ত্ব। মরফোলজি মানে রূপতত্ত্ব। অ্যান্ড রূপ জিনিসটা কি? রূপ জিনিসটা হচ্ছে যেমন ওইখান থেকে মরফোলজি থেকে আসতেছে মরফিম, মরফিমে রূপমূল, মরফিম মানে রূপমূল। কিভাবে রূপমূল? দেখো, একটা ওয়ার্ড হচ্ছে কাম, এটা হচ্ছে মেইন ওয়ার্ড, এটার আগে লাগিয়ে দিচ্ছ তখন যখন লাগিয়ে দিচ্ছ তখন এটা হয়ে যাচ্ছে ইনকাম। এরপরে যখন এটা আইএনজি লাগিয়ে দিচ্ছ তখন হয়ে যাচ্ছে ইনকামিং। হ্যাঁ, তাহলে এখানে যে আই, তারপর কাম, তারপরে ইং, এই তিনটা মিলে যে ইনকামিং শব্দটা তৈরি হচ্ছে, কিন্তু এই শব্দটার ভেতরে মূল কোন জিনিসটা? মূল জিনিসটা বা মরফিম জিনিসটা হচ্ছে কাম, এটা না? এটার আগে পরে তুমি সাফিক্স প্রিফিক্স লাগিয়েই তো করতেছো হচ্ছে ইনকাম বা ইনকামিং। তো এই যে মূল যে ওয়ার্ডটা এটা নিয়ে আলোচনা করে হচ্ছে মরফিমের ভেতরে, মানে মৌলিক যে ওয়ার্ডটা সেটা নিয়ে। দেখো, দ্য স্টাডি অফ দ্য ফর্মস অফ এ থিংস, কোন একটা জিনিসের গঠন নিয়ে আলোচনা করে এই মরফোলজিতে। এ পার্টিকুলার ফর্ম, শেপ অর স্ট্রাকচার, মরফোলজি হচ্ছে এক ধরনের বিশেষ গঠন, একটা বিশেষ শেপ এবং স্ট্রাকচার, এটা মানে ল্যাঙ্গুয়েজের আর কি। দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট স্টাডিজ দ্য স্ট্রাকচার অফ এ ওয়ার্ড, অফ ওয়ার্ডস আর কি। বলা হচ্ছে মরফোলজি এটা লিঙ্গুইস্টিক্সের একটা ব্রাঞ্চ, একটা শাখা, যেটা মূলত আলোচনা করে থাকে বা গবেষণা করে থাকে ওয়ার্ডের যে গঠন সেটা নিয়ে। একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের গঠন প্রণালী নিয়ে আলোচনা করে থাকে মরফোলজিতে। আচ্ছা, স্টাডি অ্যান্ড ডেসক্রিপশন অফ ওয়ার্ড ফরমেশন ইন ল্যাঙ্গুয়েজ, বলা হচ্ছে এটা একটা ভাষার ভেতরে ওয়ার্ড ফরমেশন নিয়ে বা ওয়ার্ডের গঠন নিয়ে আলোচনা করে বা গবেষণা করে এবং সেটা ডেসক্রিপশন দেয় আর কি, ডেসক্রাইব করে, বর্ণনা দেয়। সিস্টেম অফ ওয়ার্ড ফর্মিং এলিমেন্টস অ্যান্ড প্রসেস ইন আ ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা ওয়ার্ডের গঠনের যে এলিমেন্ট সেগুলো নিয়ে আলোচনা করে এবং একই সঙ্গে এটা ল্যাঙ্গুয়েজের একটা প্রসেস আর কি, প্রসেস দেখিয়ে দেয়।
এবার আসে হচ্ছে in language morphology considers where words come from and why they look the way they do। বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মরফোলজি মূলত যেটা করে থাকে, কনসিডার করে থাকে বলতে যে কাজ করে থাকে আর কি, সেটা হচ্ছে ওয়ার্ড কোথা থেকে আসতেছে, অর্থাৎ মূল ওয়ার্ড কোনটা সেটা নিয়ে আলোচনা করে, কোথা থেকে আসতেছে সেটা, এবং একই সঙ্গে যে তারা ভিন্ন ভিন্ন যে রূপ তাদের, সেটা নিয়েও আসলে আলোচনা করে থাকে। মরফোলজি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড রিলেশনশিপ অফ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ। মরফোলজি হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, একটা যেন সাজানো একটা অবস্থা, ডেকোরেশন একটা, এবং একটা যেন রিলেশনশিপ, একটা সম্পর্ক, বিশেষ করে একটা ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম মিনিংফুল যে ইউনিট সেটা নিয়ে। একটা ভাষার ক্ষুদ্রতম মিনিংফুল ইউনিটটা কোনটা? এই যে কাম, কাম হচ্ছে এটা। কাম ছাড়া ইনের কোনো মিনিং আছে? আইএনজির কোনো মিনিং আছে? নাই, কিন্তু কামের নিজস্ব একটা মিনিং আছে, সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক। তো এখানে দেখো যে মরফিম হচ্ছে এ মিনিংফুল মরফোলজিক্যাল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান নট বি ডিভাইডেড। মরফিম বা রূপমূল হচ্ছে, আচ্ছা এটা তো আলাদা একটা আমি পার্থক্য করিনি আর কি, এখান থেকে এটা আসতেছে। এই মরফোলজি থেকে এটা আসতেছে মরফিমটা হচ্ছে মিনিংফুল মরফোলজিক্যাল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান নট বি ফার্দার ডিভাইডেড। যেমন এইখানে আমরা ইনকামিংটাকে ডিভাইড করলাম, ইনকামিংয়ের এখানে একটা ড্যাশ দিয়ে আমরা করে ফেললাম ইন আলাদা এবং কামিংটাকে এক জায়গায়। আবার এইখানে যদি আমরা আরেকটা ড্যাশ দিয়ে দিই এবং মেইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের কাম, তাহলে এই কামটাকে কি আর ভাঙা যাচ্ছে না? হ্যাঁ, কামটাকে যদি ভাঙা যাবে, কম যদি আমরা করি, তো কমের তো কোনো মিনিং নাই, সিওএম, কমের তো কোনো মিনিং নাই। তো এই জন্যে এটাই হচ্ছে মিনিংফুল সবচেয়ে ছোট ইউনিট। তো এই ছোট ইউনিটটা নিয়ে আলোচনা করে হচ্ছে এই মরফিমের ভেতরে, বা ছোট ইউনিটটার সাথে আশেপাশে এটা সেটা জড়া দিয়ে কিভাবে বড় একটা ওয়ার্ড তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করে। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড মরফোলজিকে বুঝতে ইউ নিড টু নো দ্য টার্ম মরফিম। মরফোলজিকে বুঝতে, অর্থাৎ এইটাকে বুঝতে হলে তোমাকে এই মরফিম টার্মটা নিয়ে পড়াশোনা থাকতে হবে, তোমাকে জানতে হবে আর কি। হুইচ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড উইথ মিনিং, এবং সেটা হচ্ছে একটা ওয়ার্ডের সবচেয়ে ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম আর কি একটা শেপ, যেটাকে আর ভাঙা যায় না এবং যেটার একটা মিনিং রয়েছে। যেমন এই যে এখানে বুঝিয়ে তো দিলামই। দ্যাট মিনিং ইজ হাউ ল্যাঙ্গুয়েজ কনভেস মেসেজ, এবং এটার মানে হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে মেসেজ দিয়ে থাকে, মেসেজ জানায়, তথ্য দিয়ে থাকে, সেটাই মূলত এটার মানে। মরফিমস আর মোর দেন জাস্ট লেটার্স। মরফিম যে শুধুমাত্র লেটার তাই না, মরফিম তার চেয়ে বেশি কিছু। মানে একটা লেটার যেমন এল, তারপরে ও, তারপরে ভি, তারপরে ই, এগুলো হচ্ছে একটা লেটার আলাদা আলাদা করে। বাট যখন আমরা এগুলোকে এক জায়গায় করতেছি, কম্বাইন করতেছি, তখন কি হচ্ছে? তখন হচ্ছে এটা একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে, এটা একটা মিনিং আসতেছে। তো এটাই বলতেছে মরফিম শুধুমাত্র লেটার না, এটা তার চেয়ে বেশি কিছু, মানে এটা একটা ওয়ার্ড। When a number of letters are put together into a word part that now has meaning, then you have a morpheme. বলছে যখন অনেকগুলি ওয়ার্ড, যেমন এই যে এখানে আমি অনেকগুলি লেটারকে আলাদা আলাদা ছিল, এটাকে আমি এক জায়গায় করলাম, করার পরে কি হলো, এটা একটা মিনিং বের হলো। তো এই যে মিনিং বের হলো ডিফারেন্ট পার্টকে এক জায়গায় করার পরে, এটাই হচ্ছে মরফিম। তার মানে এটা হচ্ছে মরফিম। এর সাথে যদি আমরা এটাকে আরও করতে চাই, তাহলে আমরা লাভলি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের, তখন লাভ থেকে লাভলি হয়ে গেল। তো এটা তখন এই জায়গাটাতে মরফিম তাহলে কোনটুকু? হ্যাঁ, এই মরফিম হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে মরফিম, অর্থাৎ রূপমূল, মানে শব্দের মূল হচ্ছে এইটা, মৌলিক অংশটুকু। আর এইটুকু হচ্ছে একটা সাফিক্স অ্যাড হয়ে আমাদের পুরো আরেকটা নতুন ওয়ার্ড তৈরি করতে, এবং এই যে এইটা এবং এইটা যোগ করে যে আরেকটা নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে, নতুন ফরমেশন হচ্ছে, এই ফরমেশনটা নিয়ে আলোচনা করা হচ্ছে মরফোলজিতে। তাহলে মরফোলজির একটা অংশ হচ্ছে এই মরফিম। এবার আসো
Morphology studies how these units of meaning of word parts or word parts can be arranged in a language. মরফোলজি আলোচনা করে থাকে যে এই যে ইউনিটগুলো অর্থাৎ মরফিমের যে ইউনিটগুলো সেগুলোকে অথবা ওয়ার্ড যে পার্টগুলো রয়েছে সেগুলোকে কিভাবে সাজাতে হয় একটা ভাষার ভেতরে, সেটাই মূলত এই মরফোলজিতে আলোচিত হয়। মরফিম এবং মরফোলজি প্রায় কাছাকাছি জিনিস, তো এই জন্য ঘুরে ফিরে বারবার একই জিনিস আসতেছে। ইনফ্যাক্ট আমি এটা যদি তুলেও দিই, এই পুরোটা মিলেই একটা মরফোলজি এবং মরফিমের তোমরা ইয়ে করবা, নোট তৈরি করবা। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস। মরফোলজিতে ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয়। মরফিমস আর দ্য মিনিমাল ইউনিট অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ মিনিং। এবং মরফিম হচ্ছে তোমার মিনিমাল ইউনিট, সবচেয়ে ক্ষুদ্রতম একক যেটার একটা মিনিং রয়েছে, অ্যান্ড ক্যানট বি সাবডিভাইডেড ফার্দার। এবং মরফিমের যে অংশ বা যে ওয়ার্ডটা সেটাকে আর ভাগ করা যায় না। যেমন এখানে লাভকে আর ভাঙা যাচ্ছে না, বাট লাভলি যখন থাকতেছে তখন সেটাকে ভাঙা যাচ্ছে। তো লাভলি যখন এটা থাকতেছে তখন এটা মরফোলজি। আর যখনই মরফোলজি এই লাভলি থেকে লিটাকে আলাদা করে দিয়ে শুধুমাত্র লাভটাকে রাখতেছি তখন এটা হয়ে যাচ্ছে মরফিম। তো পুরোটা হচ্ছে মরফোলজি, এটাও মরফোলজির অংশ, এটাও মরফোলজির অংশ। আর মরফিম হতে হলে অবশ্যই এক ক্ষুদ্রতম একক হতে হবে এবং সেটার মিনিং থাকবে। যেমন এটা মরফিম না, এটা মরফিম, কারণ এটার অর্থ আছে। ঠিক এরকম এখানে আরো রয়েছে, যেমন দেখো there are two main types, free and bound. মরফিম নিয়ে যখন আমরা আলোচনা করব সেখানে আমরা দেখতে পাবো দুইটা মেইন টাইপের মরফিম। একটা হচ্ছে ফ্রি মরফিম আর একটা হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিমস ক্যান অকার অ্যালোন। ফ্রি মরফিম একা একাই ইউজ হয়, অ্যান্ড বাউন্ড মরফিমস মাস্ট অকার উইথ আদার ওয়ার্ডস, আদার মরফিম। বলা হচ্ছে বাউন্ড মরফিমগুলো একা কাজ করে না, বরং এটা অন্যান্য মরফিম নিয়ে, অন্য একটা মরফিম নিয়ে কাজ করে থাকে। যেমন এখানে দেখো, অ্যান এক্সাম্পল অফ এ ফ্রি মরফিম ইজ ব্যাড। এখানে যেমন ব্যাড এটা হচ্ছে একটা ফ্রি মরফিম, এবং এর সাথে বাউন্ড মরফিম হচ্ছে এলওয়াই। হ্যাঁ, এবং দুইটা মিলে নতুন একটা ওয়ার্ড তৈরি করতেছে, সেটা হচ্ছে ব্যাডলি। যেমন আমরা এখানে লাভ এবং লাভলি যেটা করলাম, লাভ এবং লাভলি করলাম। এই লাভটা হচ্ছে তোমার একটা ফ্রি মরফিম, কারণ ওটা নিজে নিজে ইউজ হয় সেন্টেন্সের ভেতরে। কিন্তু এখানে এই এল ওয়াইটা হচ্ছে বাউন্ড মরফিম, কারণ এটা এই লাভের সাথে না যুক্ত হলে বা অন্য যে কোনো ওয়ার্ডের সাথে যুক্ত না হলে সে অর্থ প্রকাশ করতে পারে না। তো আমরা এই যত ইয়ে দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্সের আসলে তেমন কোনো ইয়ে থাকে না, অর্থ থাকে না, সুতরাং ওইগুলো হচ্ছে বাউন্ড। আবার ধরো হ্যাঁ ওইগুলোই আর কি, ওগুলোই বাউন্ড মরফিম। আর যে বেসিক যে মেইন ওয়ার্ডটা সেটা হচ্ছে ফ্রি মরফিম। এই আজকে আরো বলবো, 3টা 4টা বললাম, 5টা। আচ্ছা তাহলে আজকে থাক। আর এটার সঙ্গে আমরা সামনের দিন এই যে ডিসকার্স অ্যানালাইসিস থেকে আমরা পড়া শুরু করব, এবং এখানে আরো কিছু তথ্য তো আমি দিতেই থাকবো। স্যার নোটটা দিয়ে দিবেন তো? হ্যাঁ অফকোর্স। এই যে এই নোটটা আমি সবভাবেই দিচ্ছি, ধরো এখান থেকে যেহেতু পড়া হয়েছে এটুকুই দেই আগে। এখান থেকে আগে টেক্সটটা দিয়ে দিলাম। আচ্ছা এখন বলো, তোমাদের কিছু বলার থাকলে বলো, ততক্ষণে আমি এগুলো দিতে থাকি। স্যার ক্লাস টাইমটা কি 10 মিনিট একটু পিছায় নেওয়া যায়? হ্যাঁ পেছাবো, এই যে রোজার জন্য আমি ওয়েট করতেছি। রোজার ভেতরেই এটা তোমাদেরকে 8:30টায় করে ফেলবো। স্যার 8:30টায় তো হবে না, তখন তো নামাজের সময় থাকবে। কিন্তু এটা তো উপায় নাই, আমাদের হাতে তো অপশনও নাই। দিনে নেওয়া যায় না? দিনে? হ্যাঁ দিনে তো আমি ব্যস্ত থাকি, এই একটা বিষয়। আর একটা জিনিস হচ্ছে যে রোজার দিনে যদি আমরা বিকেলের দিকের কথা বলি, তো ওই সময় তো শরীরই চলে না। আর রোজার ভেতরে এটা একটা মানে আমার বিকেল বেলাটা বিশেষ করে প্রচন্ড মেজাজ খারাপ থাকে। ইনফ্যাক্ট আমি আমার বাড়িতে বলে দিই যে বিকালবেলা আমাকে জ্বালাইও না, বা কোনো কাজের কথা বলবো না। বিকেলবেলা তো মেয়েদের রোজার টাইমে বাসায় কাজ থাকে। হ্যাঁ এইটাই তো, এই সময়টাতেই হবে যারা লাইভে, মানে রোজার সময় কোনো ইয়ে নাই। তোমরা এমনও হতে পারে যে যারা লাইভে থাকলে
যারা থাকলে না হয়তো পরবর্তীতে ক্লাসটা করে নিলা। আমি আমি যেটা করি সেটা হলো যে ওই একটু অল্টার বা একটু এদিক সেদিক করে, যাতে প্রত্যেকটাতে তারাবি আমি মসজিদে গিয়ে পড়ি তা না, পরবর্তীতে অন্য সময় পড়ে নিতে হয় আর কি। এটা ওই 17 সাল থেকে এভাবেই আমি পড়াচ্ছি। খুব চ্যালেঞ্জিং হয় বিশেষ করে রোজার ভেতরে। এটা আমরা করব এই আর আর কয়দিন আছে, এই কয়েকটা দিন একটু কষ্ট করো, তারপরে আমরা এটা আধা ঘন্টা পিছায় দেবো। 10টা করলে কেমন হয় স্যার? না 10টা, এরপরে আবার থার্ড ইয়ার আরেকটা আছে না, তোমাদের ওল্ড থার্ড ইয়ার আছে যে? আচ্ছা বলি স্যার ঘুমাবো। হ্যাঁ ওল্ড থার্ড ইয়ার আছে। আর নোটগুলো কি সব মুখস্থ করতে হলো আমাদের? না মুখস্থ কেন, এখনো মুখস্থ করার কিছু দেইনি তো। মুখস্থ করার নোট দিয়ে দেবো, ব্রড কোশ্চেনে সব নোট দেবো আমি। লিঙ্গুইস্টিক্সে অনেক সময় যাবে, লিঙ্গুইস্টিক্সে শুধু লিঙ্গুইস্টিক্সেই প্রায় 40টার মতো ক্লাস হবে। একটু চিন্তা করো তাহলে, কেবল তো আমাদের আজকে 2টা। শুধু ওগুলো একটু রিডিং করে রাখবো শুধু। এইগুলো পড়ে রাখো, আর ওই যে নোট করতে বললাম এই নোটগুলো পড়ো, নোটগুলো মুখস্থ করতে হবে। আর আরেকটা জিনিস যেটা করো যে এটা কি, এই জিনিসটা কি এটা জানার চেষ্টা করো। হ্যাঁ এটা জানতে পারলেই তুমি তখন বানিয়ে লিখতে পারবা। আর এটা যখন পড়বা একটু চিন্তা করে করে পড়বা যে আচ্ছা এই জিনিসটা কি, হ্যাঁ এটা কি বলতেছে, একটু চিন্তা করে করে একটু উদাহরণ সহ পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমাদের মানে এটা ভালো হচ্ছে, ভালোভাবে বুঝতে পারতেছো। স্যার আমার একটা কথা ছিল। বলো। আমি একটা প্রশ্ন করছিলাম ইনবক্সে আর কি, যে কিভাবে অনলাইনে স্পোকেন নিয়ে কাজ করা। বুঝলাম না। একটা প্রশ্ন করেছিলাম আপনাকে ইনবক্সে আর কি, যে কিভাবে স্পোকেন নিয়ে কাজ করা যায়, তারপরে অনলাইন ভিত্তিক এগুলো পরে বলছিলেন যে এখানে করার জন্য। আচ্ছা আচ্ছা, স্পোকেন কিভাবে করবা অনলাইনে, তাই তো? এটা কি তুমি শিখবা না অন্যকে শেখাবা এরকম কিছু? আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। আমি অফলাইনে করাচ্ছি, কিন্তু অফলাইনে তো ধরেন তেমন এই যে জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে না, বা এই কারণে। অনলাইনে যেটা হয় তোমার, অনলাইনে এটা করতে গেলে এটা অনলাইনে আসলে অতটা ভালো আমাদের পক্ষে করা মুশকিল হয়, কারণ প্রথম দিকে সবাই খুবই আগ্রহ সহকারে আসে, বাট পরে যখনই হোম টাস্ক দেওয়া হয় তার পালিয়ে যায়, আর দেখা যায় লাইভ ক্লাসে জয়েন করে না, এটা সেটা। এক্ষেত্রে একটাই সাকসেসফুল করার ওয়ে, সেটা হচ্ছে তোমাকে বেশি করে টাকা দিতে হবে। 5,000 6,000 8,000 10,000, বা যদি বেশি স্টুডেন্ট পাও তখন হয়তো টাকার পরিমাণটা কমাই নিলা 2,000 3,000, তখন দেখবা যে এরা জয়েন করতেছে। ইনফ্যাক্ট মানুষের কাছে এখন তারপরেও টাকা বেশি, 2,000 3,000 টাকা কিছু মনে করে না। তো সাকসেসফুল করার একটাই ওয়ে, বেশি করে টাকা নিতে হবে, ওরা তখন বাধ্য হয়ে ক্লাস করবে। আর অনলাইনে করতে গেলে যেটা হবে, যেমন ধরো আমি এখানে তোমাকে পড়াচ্ছি, এখানে তোমাকে ফ্লুয়েন্সি আনানোর জন্য হয়তো আমি তোমাকে এখানে বললাম যে আই ওয়াজ এ স্টুডেন্ট, এর সাথে তুমি আমার সাথে সাথে আবার তুমিও পড়তেছো আই ওয়াজ এ স্টুডেন্ট, মানে ফ্লুয়েন্সি আনার জন্য। যেটা এটা হচ্ছে তুমি শুরু করে দাও, হ্যাঁ তুমি অনলাইনে শুরু করে দাও, দেখবা যে 1 by 1 এগুলো ঠিক হতে থাকবে, এবং তুমি বুঝে ফেলবা যাচ্ছে এটা না করে এটা করলে ভালো হবে, ওইটা না করলে এটা করলে ভালো হবে। যেমন আমি শুরুতে যখন এই লাইভ ক্লাসগুলো নেওয়া শুরু করি, আমি প্রথমে নিতাম ফেসবুকের রুম ইউজ করে। তো দেখলাম যে ফেসবুকের রুম ইউজ করলে প্রতিদিনই একটা নতুন নতুন গ্রুপ তৈরি হয়ে যায়, তো এটা একটা বিরক্তিকর ইয়ে। তারপরে ওখান থেকে বের হয়ে এসে আমি করলাম হচ্ছে গুগল ক্রোম দিয়ে শুরু করলাম। গুগল ক্রোমে দেখলাম যে ওখানে আবার বিভিন্ন রকমের উল্টাপাল্টা সাউন্ড আসে এদিক থেকে, কন্ট্রোলটা আমার হাতে থাকে না। পরে আমি জুমে আসলাম, এরপরে এসে আবার কি করলাম, ক্লাসগুলো প্রথম দিকে শুধু র্যান্ডমলি দিতে থাকতাম, ওই ছেলেপেলে আবার জিজ্ঞাসা করতে এটা কোথায় পাবো, কত নাম্বার ক্লাস, এটা সেটা বুঝতেছে না। পরে ক্লাসের নাম্বার দেওয়া শুরু করলাম। ইনফ্যাক্ট এবার আমি যেটা করতেছি যে ট্যাগ ইউজ করতেছি, মানে এই যে যেমন ধরো ডাসেস অফ মালফির এই ট্যাগে ক্লিক করলে তুমি ডাসেস অফ মালফি নিয়ে আমি যা যা দিয়েছি, যে ভিডিও দিয়েছি, যে টেক্সট দিয়েছি, সব এখন পেয়ে যাচ্ছে। আর আগে অনেক সময় শুধুমাত্র ক্লাস নাম্বার দিয়ে ভিডিওটা পাইতা, বাট আমি যে টেক্সটগুলো দিয়েছি এটা আর পাচ্ছ না, বা খুঁজতে হচ্ছে এটার জন্য। তো এটা এবারে যে ট্যাগ ইউজ করা শুরু করে, তো এরকম তুমি শুরু করে দাও, হ্যাঁ যে তুমি অনলাইনে স্পোকেন ইংলিশ শেখাবা, এটা শুরু করে দাও। অন্যরা, তুমি কিছু ইউটিউবে সার্চ করো অন্যরা কিভাবে স্পোকেন ইংলিশ অনলাইনে শেখাচ্ছে, এরকম ফ্রি কিছু ইয়ে দেখো। ওই যে একটা ইয়ে আছে না, রাহাত ভাই আছে আর কি, ওর একটা অনলাইনের ইয়ে রয়েছে, পেজ রয়েছে, তুমি এটা রাহাত ইংলিশ মনে হয় এরকম কিছু একটা, যেমন তুমি যদি সার্চ করো রাহাত ইংলিশ কেয়ার, হ্যাঁ ওদের দু একটা ফ্রি ক্লাস দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে
স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই যে কিছুক্ষণ আগে আপনি যে বলতেছিলেন ভোকাল ট্র্যাক্টের যে চিত্র, ওই চিত্রের প্রশ্ন আমরা শর্ট কোয়েশ্চেনে পাবো নাকি ব্রডে? ওটাতে আর কিভাবে প্রশ্ন ব্রডে হতে পাবে, পারে? ওটা ব্রডে পাবে। এবং প্রশ্নের ধরনটা কিভাবে হইতে পারে, মানে কেমন হইতে পারে আর কি, যদি একটু ধারণা দিতেন। ধারণা আমি দেখাই দিচ্ছি। জি। থার্ড ইয়ার লিঙ্গুইস্টিক্স, এই যে মরফোলজি ফোনেটিক্সের এখান থেকে এই যে ডিসকাস ডিফারেন্ট অর্গান অফ স্পিচ ফর প্রডিউসিং স্পিচ সাউন্ড উইথ এ ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রাম মানে হচ্ছে চিত্র, হ্যাঁ, এই চিত্রের মাধ্যমে এই ডিফারেন্ট অর্গানগুলো দেখাইতে হবে, তখনই কিন্তু এটা আসবে। হচ্ছে ইনফ্যাক্ট এই প্রশ্নটা নিয়ে যদি তুমি এখানে সার্চ করো, দেখবে এই ছবিগুলোই আসতেছে। এখানে যে সার্চ করো, দেখবে এই ছবিগুলো আসতেছে, মানে এই ছবিগুলো আমাদেরকে ইউজ করতে হবে। দেখো এই ছবিগুলো এই প্রশ্নের ভেতরে দিতে হবে। তো এক শ্রেণীর স্টুডেন্ট থাকবে যারা এই ছবি দিবে না, শুধুমাত্র টেক্সট দিয়ে যাবে। তো ও যদি পায় 5, তুমি পাবে 7, 7.5, যদি শুধুমাত্র এই ছবিটা দিতে পারো। স্যার তাহলে আমরা কোন চিত্রটাকে একটু বেশি প্রাধান্য দিব? এটা আমি বলে দেবো, যখন আমি ব্রড কোশ্চেন দিব সেটা বলে দেবো। আর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে যে এইটাই, ধরো এই পিকচারটাই তোমাকে আঁকাইতে হবে, আর এটার একটা ছবি তোমাদের বইতে আছে, তো বইতে যেটা আছে সেটাই তোমরা আঁকাবা। হুবহু এটা এরকমই আছে আর কি, এরকম বা এরকম বা এরকম বা এরকম, যেরকম একটা আঁকাইতে হবে। এবং এটা আঁকাতে পারলে ওই অন্য যে একজন আঁকাইলো না তার চাইতে তুমি বেশি মার্কস পাবে। তো আমি এটা আগেই বললাম, এটা প্র্যাকটিস করতে, যাতে তোমার ফ্লুয়েন্সি আসে আর কি। আগে থেকে তুমি শর্ট হয়তো 30 সেকেন্ডের মধ্যে চিত্রটা আঁকাই ফেলতে পারতেছো। এই জন্য একটু প্র্যাকটিস করতে। কি ওইগুলো লেখা লাগবে যে আপনার এই সাথে লেখাগুলো আছে টেনে দেওয়া? হ্যাঁ, আচ্ছা। তোমরা ওই যে সায়েন্সের স্টুডেন্ট যারা, তোমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল খাতা লিখো নি, ওইরকম আর কি, অনুবীক্ষণ যন্ত্র তৈরি করতে আঁকাইতে হতো বা এটা সেটা করতে হতো। আচ্ছা, এই যে এইখান থেকে এদের কিছু ফ্রি ক্লাস আছে, হ্যাঁ, এরা অনলাইনে নেয়। এই যে এই ক্লাসটা কিভাবে পড়াচ্ছে এটা তোমরা দেখবা। এই যে এখানে কিভাবে দেখাচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা, মানে এই ক্লাসটা কেমন, এগুলো দেখে তোমরা আইডিয়া নিতে পারো। স্যার এখানে তো উনি অফলাইনে শুরু করেছেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এদের অফলাইন অনলাইন দুটেই আছে। বলো কোশ্চেনটা কি? স্যার আমরা যে বলো। মুন্নি কি যেন বলতে চাচ্ছিলা, বলো। ওকে, মুন্নির লাইন কেটে গেছে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? না স্যার, বলার কিছু নাই, তবে স্যার হচ্ছে কি বলে জানো, মানে ওই স্যার, মানে আপনি যেটা বললেন যে হচ্ছে মানে পিকচারটা যে আঁকবো, তো স্যার হচ্ছে মানে ওই মানে ডায়াগ্রামটা আঁকার পরে কি স্যার ওই ইয়েগুলো আমাদেরকে দেখাইতে লাগবে যে কোনটা কোন অর্গান সেটা? ওটা দেখাইতে হবে। ওকে স্যার। লিঙ্গুইস্টিক্স, স্যার আপনি যে ধরতে চাইছিলেন কোনটা ওয়ার্ডের অর্থ কি, হ্যাঁ ওটা ধরবো না, ওটা তোমরা নিজেরাই, ওটা আমি বলেছি কিন্তু ধরলে আসলে খুব একটা ভালো দেখায় না, ওটা বাচ্চাদের মতো মনে হয়। ওইটা করলাম না, ওইটা আমরা, ওটা তোমরা এমনি নিজেদের জন্যই ওটা শিখে রাখো আর কি। যারা শিখেছো তারা ভালো করেছো, এবং যাদের এখনো মুখস্থ হয়নি তারা মুখস্থ করার চেষ্টা করো। ওইটা যত ভালো মুখস্থ থাকবে, মনে থাকবে, তত তোমার লিঙ্গুইস্টিক সহজ হবে। সামনে যখন ব্রড কোশ্চেনগুলো দিতে থাকবো তখন এটা পড়তে গেলে তোমরা বুঝতে পারবে। আর ব্রড কোশ্চেন এখন দিতে পারতেছি না, কারণ হলো যে এখন যদি ব্রড কোশ্চেন দেই তাহলে বলা যায় না ওইটাই হয়তো এবারের পরীক্ষা কমন পড়ে গেল। এই যে এইটা আমি যেটা দেখাইলাম, এটা মূলত সাজেশন এবারের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের। এখানে দেখো প্রায় 25টার মতো কোশ্চেন রয়েছে, 25টার ভিতরে 25টাই আমি দিয়েছি, তো 25টাই তো আর না, যেমন এই অংশ থেকে 2টা প্রশ্ন কমন পড়বে। কেউ যদি মনে করে যে এখান থেকে 5টাই পড়ে ফেলবে, তো 5টার মধ্যে সে 2টা কমন পাবেই, এখান থেকে সে একটা পাবে। তাহলে এই
5 আর 4 9টা পড়লে সে 3টা প্রশ্ন কমন পাবে এবং বাকি এইগুলো থেকে হয়তো বা সে পড়লো, এখান থেকে সে একটা কমন পাবে। তো কিন্তু এখানে বেশি পড়তে হয়, হিস্ট্রিতে তোমরা যেমন অনেক বেশি প্রশ্ন পড়েছিলা, এখানে বেশি প্রশ্ন পড়তে হয়। যেমন এই দেখো এখানেও স্যার আপনি যেই ওয়ার্ডগুলো দিয়েছেন ওই ওয়ার্ডগুলির সবগুলো টার্ম কি আমাদের থাকবে? সবই, হ্যাঁ ওই সবগুলোই পড়তে হবে তোমাদের, একটার ভিতর আরেকটা একটার ভিতর আরেকটা এরকম থাকবে। আর ওগুলো ওয়ার্ড মিনিং হিসেবে খালি জাস্ট চিন্তা করে রাখো, ওয়ার্ড মিনিং হিসেবে শুধুমাত্র মিনিংগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ শুধুগুলো মিনিংগুলো মনে রাখলেই হবে। আর এই যে ওইগুলো যে আলাদা করে যে আমি এই যে আজকের যে ক্লাসটা নিলাম এগুলো পড়তে হবে, এগুলো নোট করতে হবে, নোট জানতে হবে আর কি। আচ্ছা স্যার আপনি তো নোটগুলো দিয়েই দিবেন। হ্যাঁ আমি সব দিয়ে দেব। জি তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।